যে কোনো একটাকে তুমি চুজ করো। ইমপ্রুভমেন্ট দিলে ইমপ্রুভমেন্টকে চুজ করো, আর যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে ভর্তি পরীক্ষাকে চুজ করো। এখানে তোমার দুইটার দিকে থাকার দরকার নেই। ভর্তি পরীক্ষার জন্য ডাইহার্ড ট্রাই করো, একটাই হবে। আর যদি তোমার মাথায় ইমপ্রুভমেন্ট থাকে যে দেখি একটু চেষ্টা করে দেখি, না হলে তো ইমপ্রুভমেন্ট আছে, ওই চেষ্টা করে দেখতে গেলে আর চান্স হবে না। আসসালামু আলাইকুম, অপরাহ্নে সকলকে স্বাগতম। তো তোমরা যারা এবার 2026 সালে এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমরা একটা মডেল টেস্ট প্রোগ্রাম শুরু করছি। তো অনেকেই হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাইয়া মডেল টেস্ট প্রোগ্রামে ক্লাসগুলো কেমন হয়, বা আমরা কি এই প্রোগ্রামের উপর আস্থা রাখতে পারি কি না। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে আসছি, বা কনসেপ্ট ক্লাসগুলো কেমন হতে পারে সেটা নিয়েই কথা বলবো। তো আশা করছি ক্লাসটা হচ্ছে তোমার হেল্প হবে। তো যারা ক্লাসটা করবা সকলেই হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে বসো। আমি একদম শর্ট টাইমে, অল্প একদম মিনিমাম টাইমে হচ্ছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাকে A to Z বোঝাই দিব। তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর করতে পারবা ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমরা চুজ করছি ভেক্টরের আপেক্ষিক বেগ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার সবগুলা বোর্ডে হোক বা ভর্তি পরীক্ষায় হোক, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। সো আমরা সেটাই কথা বলবো। আর আমরা ক্লাসগুলো এমনভাবেই সাজাই যেন অল্প টাইমের ভিতর তোমার মানে সিলেবাসটা কমপ্লিট হয়। এখন তো তোমার ঘন্টার পর ঘন্টা, মনে করো একটা চ্যাপ্টারে 10 ঘন্টা ক্লাস করার টাইম নাই। সো আমরা সেটাই একটা ডেমো হিসাবে দেখাবো। তো ক্লাসটি শুরু করা যাক। তো আপেক্ষিক বেগ পড়ার আগে আমাদের হচ্ছে আগে বেগ ও প্রসঙ্গ বস্তুর ধারণা সম্পর্কে একটু জানা দরকার। তো আমরা একদম বেসিক থেকে শুরু করি। মনে করো তুমি আপেক্ষিক বেগ সম্পর্কিত কিছুই জানো না, একদম জিরো তোমার নলেজ। তুমি তাও আজকের পরে, আমি তোমাকে কথা দিতেছি, আজকের পরে তোমার যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো তাহলে আশা করতেছি আজকের পরে আর আপেক্ষিক বেগ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো শুরু করি। প্রথমে হচ্ছে বেগ কাকে বলে। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি 9-10 থেকে, যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তো এরপরে হচ্ছে প্রসঙ্গ বস্তু, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ বস্তু বলে। মানে যার সাপেক্ষে আমরা কোনো কিছু নির্ণয় বা কোনো অবস্থা বুঝি, সেই সাপেক্ষ বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো জেনারেলি প্রসঙ্গ বিন্দু হচ্ছে আমরা এখানে দুইভাবে ভাগ করতে পারি। এক প্রসঙ্গ বস্তু হচ্ছে, মানে প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জড় বা স্থির প্রসঙ্গ বস্তু, আর একটা হচ্ছে অজড় বা গতিশীল প্রসঙ্গ বস্তু। তো জড় বা স্থির প্রসঙ্গ বস্তু কি? সময় সাপেক্ষে যে সকল প্রসঙ্গ বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ বস্তু। যেমন তুমি চিন্তা করো একটা বট গাছ, মানে আমরা পৃথিবীর সাপেক্ষে যদি বা জেনারেলি যদি কল্পনা করি, তোমার একটা বট গাছ সারা জীবন একই জায়গায় আছে, তার মানে ওইটা হচ্ছে জড় প্রসঙ্গ বস্তু। আর অজড় কি হইতে পারে? সময় সাপেক্ষে যে সকল প্রসঙ্গ বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ বস্তু। এটা কেমন হইতে পারে? যেমন হচ্ছে মনে করো একটা চলন্ত ট্রাক বা একটা চলন্ত বাস, এটা হচ্ছে অজড়। আর আমরা ছোটবেলা থেকে পড়ছি দুনিয়াতে কোনো বস্তুই হচ্ছে প্রকৃত না, সকলটাই হচ্ছে আপেক্ষিক। কারণ কি? আমাদের স্থির প্রসঙ্গ বস্তু কখনোই পাওয়া যায় না, কারণ সকল কিছুই গতিশীল। তোমরা একটা বট গাছকে যদি কল্পনা করো, এই বট গাছটা মনে হচ্ছে স্থির, কিন্তু পৃথিবী নিজে তো গতিশীল, তার মানে বট গাছ তো গতিশীল। তো ওইটা আমরা বলবো না, আমরা জেনারেলি বট গাছটাকে ধরে নিব স্থির। তাহলে আমরা বলতে পারি প্রসঙ্গ বস্তু দুই প্রকার, একটা হচ্ছে স্থির প্রসঙ্গ বস্তু আর একটা হচ্ছে জড় বা অজড় বা হচ্ছে তোমার গতিশীল প্রসঙ্গ বস্তু। তো এবার হচ্ছে এই মানে বেগের প্রকারভেদ কেমন হইতে পারে। তো প্রসঙ্গ বস্তুর উপর ভিত্তি করে আমরা জেনারেলি বেগটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার প্রকৃত বেগ, আর একটা হচ্ছে আপেক্ষিক বেগ। তার মানে এই যে আপেক্ষিক বেগ আসতেছে, এটা হচ্ছে তোমার এই প্রসঙ্গ বস্তুর উপর ভিত্তি করেই আপেক্ষিক বেগটা আসছে। তো আমরা কিভাবে বুঝবো কোনটা প্রকৃত বেগ আর কোনটা আপেক্ষিক বেগ, সেটা যদি বলি, মনে করো স্থির বা জড় প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর বেগকে প্রকৃত বেগ বলে, আর জড় প্রসঙ্গ বস্তুকে, এটা আমরা আগেই বললাম। তো মনে করো বট গাছের সাপেক্ষে কোনো বস্তুর বেগ, এটা কেমন হবে? বট গাছ স্থির, তাহলে স্থিরের সাপেক্ষে কোনো বস্তুর বেগ হবে হচ্ছে প্রকৃত বেগ। আর আপেক্ষিক বেগ, এখানে উদাহরণ বলা আছে, রাস্তার পাশে স্থির দাঁড়িয়ে থাকা কোনো লোকের সাপেক্ষে চলন্ত গাড়ির বেগ, এটা কি হবে? স্থির লোকের সাপেক্ষে চলন্ত গাড়ির বেগ, তার মানে অবশ্যই এটা প্রকৃত বেগ। আর আপেক্ষিক বেগ কি হবে? গতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর বেগকে হচ্ছে আপেক্ষিক বেগ বলে। তাহলে উদাহরণ কি হতে পারে? সাইকেলে চলন্ত লোকের সাপেক্ষে চলন্ত বাসের বেগ। এখানে দেখো এই সাইকেলে লোকটা হচ্ছে চলন্ত, তাহলে ওই লোকের সাপেক্ষে হচ্ছে আবার চলন্ত বাসের বেগ, মানে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আর একটা গতিশীলের বেগ। তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো এইখান থেকে হচ্ছে আমাদের এখানে টপিকটা শুরু, যে আপেক্ষিক বেগ কি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আপেক্ষিক বেগ কি, জড় মানে গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো কিছুর বেগই হচ্ছে আপেক্ষিক বেগ। আর প্রকৃত বেগ কি? স্থির কোনো বস্তুর সাপেক্ষেই কোনো বস্তুর বেগকে হচ্ছে আমরা প্রকৃত বেগ বলবো।
তো এখানে যদি আমরা একটু বলি দুইটা বস্তু বিবেচনা করি, আমরা ম্যাথগুলা কিভাবে করব সেটাই আমরা এখানে দেখতেছি। এই স্লাইডটা তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দুইটি বস্তু এ আর বি বিবেচনা করি। তো মনে করো এ বস্তুর প্রকৃত বেগ, প্রকৃত বেগ কি মানে স্থির বস্তুর সাপেক্ষে এ এর বেগ, সেটাই তো এ এর প্রকৃত বেগ। তো ওইটাকে হচ্ছে আমরা প্রকাশ করবো হচ্ছে ভি এ, ভি ভেক্টর এ দ্বারা, মানে বেগ একটা ভেক্টর রাশি, দ্যাটস ওয়াই এ এর প্রকৃত বেগকে আমরা ম্যাথ করার সময় প্রকাশ করবো হচ্ছে ভি এ, এইভাবে। আর যদি বি এর প্রকৃত বেগ বলি, তাহলে বি এর প্রকৃত বেগ কি মানে স্থির বস্তু সাপেক্ষে বি এর প্রকৃত বেগ। সো আমরা কখনো যদি বি এর প্রকৃত বেগ বুঝি তাহলে হচ্ছে আমরা সেটাকে ভিভি এইভাবে প্রকাশ করব। তার মানে এ এর প্রকৃত বেগকে ভি এ, বি এর প্রকৃত বেগকে ভিভি। যদি বলি সি এর প্রকৃত বেগ তাহলে সেটা কি হবে ভিসি। যদি বলি ডি এর প্রকৃত বেগ সেটা কত হবে ভিডি। বা যদি বলি প্রথম বস্তুর প্রকৃত বেগ তাহলে ওটাকে আমরা কি বলবো ভি অন। এইভাবে আমরা প্রকাশ করব, মানে প্রকৃত বেগকে আমরা জাস্ট জেনারেলি যেভাবে প্রকাশ করবো ওইভাবে প্রকাশ করব। ম্যাথের জন্য আমাদের এইগুলো গুরুত্বপূর্ণ। তো এরপরে আসি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব। মানে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, মনে করো এও গতিশীল বিও গতিশীল, তাহলে এ যদি বি কে দেখে তাহলে গতিশীল বস্তু আর একটা গতিশীল বস্তুকে দেখতেছে, তাহলে কি প্রকৃতটা দেখবে নাকি আপেক্ষিক বেগটা দেখবে? অবশ্যই আপেক্ষিকটা দেখবে। আমরা আগেই বলছি যে গতিশীলের সাপেক্ষে কোনো বস্তুর বেগকে বলা হয় হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে চিন্তা করো এ হচ্ছে গতিশীল বিও গতিশীল, তাহলে এ এর সাপেক্ষে বি এর গতিটা কেমন হবে? এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, ক্লিয়ার কিনা? তাহলে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ভি বি এ দ্বারা। ভি বি এ কেমনে মনে রাখবো? দেখো বি এর আপেক্ষিক বেগ তার মানে কি ভিভি, কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, দ্যাটস ওয়াই ভি বি এ। এটাকে আমরা পড়বো কিভাবে? যদি তোমাকে আমি বলি ভি বি এ, তাহলে এটাকে আমরা পড়বো হচ্ছে বি এর সাপেক্ষে, সরি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। আচ্ছা আমি যদি উল্টাভাবে বলি, এভাবে যদি বলি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, আগেটা ছিল হচ্ছে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, সেটা হচ্ছে ভি বি এ। আর যদি বলি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ তাহলে কি হবে? দেখো এ এর আপেক্ষিক বেগ তার মানে কি ভি এ লিখবা, ভি এ, ভি এ লিখে ফেলছি, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, দ্যাটস ওয়াই ভি এ বি, এই যে বি দিব এইভাবে। আমি বুঝাইতে পারছি কিনা? তো কখনো যদি তোমাকে আমি বলি যে হচ্ছে এইভাবে চিন্তা করো, কখনো যদি বলি পি এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ, বুঝো পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ, তাহলে ওইটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ভি কার আপেক্ষিক বেগ? কিউ এর বেগ, কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে, এইভাবে প্রকাশ করব। তাহলে এটাকে আমরা কি বলবো? পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ। যদি আমি তোমাকে বলি পি এর প্রকৃত বেগ, পি এর প্রকৃত বেগ তার মানে ভি পি, আমরা এইভাবে প্রকাশ করব পি এর প্রকৃত বেগ ভিপি। যদি বলি কিউ এর প্রকৃত বেগ তাহলে কিভাবে প্রকাশ করব? ভি কিউ, এই যে কিউ এর প্রকৃত বেগ। তার মানে আমরা বুঝতেছি যখন ডাবল আপেক্ষিক বেগ হবে তখন হচ্ছে আমরা ডাবল লিখবো, ভিপি বা ভি কিউ এইভাবে লিখবো। আর পড়া তো আমরা এখান থেকে দেখে বুঝবোই। আর যেটা হচ্ছে প্রকৃত বেগ হবে ওইটাকে হচ্ছে আমরা সিঙ্গেল ভাবে প্রকাশ করব। যদি আমি অপরভাবে বলি কিউ এর সাপেক্ষে, বুঝো কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ, এটাকে আমরা কিভাবে বুঝবো? কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ, তাহলে পি এর আপেক্ষিক বেগ, তাহলে আমরা কি বলবো? ভিপি, কার সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে। এই যে এইভাবে আমরা প্রকাশ করব। সো আমরা হচ্ছে আমরা আগে এই ডিনোটগুলো যদি শিখতে পারি তাহলে এখানে ম্যাথ করা কোনো ব্যাপারই না। জাস্ট কিভাবে প্রকাশ করবা, এই প্রকাশের মাধ্যমে হচ্ছে সমীকরণ তোমাকে বলে দিবে যে ভাইয়া তোমার কি করতে হবে, সমীকরণ তোমাকে বলে দিবে। সো আগে হচ্ছে তুমি সমীকরণটা লেখা শিখো। আমি আশা করি তোমরা সকলে ক্লিয়ার। যদি আমি আর একটু বলি, মনে করো আমি এইভাবে বললাম যে প্রথম বস্তুর সাপেক্ষে এক নম্বর বস্তুর সাপেক্ষে দুই নম্বর বস্তুর আপেক্ষিক বেগ, কি বলছি? এক নম্বর বস্তুর সাপেক্ষে দুই নম্বর বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে দুই নম্বর বস্তুর বেগ ভি টু, কার সাপেক্ষে? একের সাপেক্ষে, এইভাবে প্রকাশ করব। যদি বলি দুইয়ের সাপেক্ষে দুই নং বস্তুর সাপেক্ষে এক নং বস্তুর আপেক্ষিক বেগ, কিভাবে প্রকাশ করব? ভি কার বেগ? একের বেগ, মানে ভি অন, কার সাপেক্ষে? দুইয়ের সাপেক্ষে, এইভাবে প্রকাশ করব। পড়বো কিভাবে? দুইয়ের সাপেক্ষে একের কেমন বেগ? ডাবল আছে, ডাবল থাকলে কেমন বেগ? আপেক্ষিক বেগ। হোপফুলি বুঝাইতে পারছি। বাট যদি থাকতো এক নং বস্তুর প্রকৃত বেগ তাহলে কি লিখবো? ভি অন, প্রকৃত বেগ মানে সিঙ্গেল, অন জাস্ট। যদি বলি দুই নম্বর বস্তুর প্রকৃত বেগ কি লিখবো? ভি টু, এইভাবে। তো এইটা যদি তুমি বুঝতে পারো তাইলেই হচ্ছে তোমার ইজি। এরপর হচ্ছে জাস্ট আমাদের দুইটা সমীকরণ আছে। সমীকরণটা কেমন হইতে পারে? আমরা আপেক্ষিক ম্যাথ করার জন্য জাস্ট এই দুইটা সমীকরণই তোমার এনাফ। চিন্তা করো এখানে হচ্ছে তোমার আমি যখন এইভাবে থাকবে ভি এ বি, ভি এ বি এটাকে তুমি ভাঙিয়ে লিখতে পারো ভি এ মাইনাস ভিভি, ক্লিয়ার? ভি এ মাইনাস ভিভি। তো পরেরটা যদি এরকম থাকে ভি বি এ, ভি বি এ কি হবে? ভিবি মাইনাস ভি এ। এটা হচ্ছে জাস্ট আমরা দুইটা সূত্র। সো এই সূত্র অনুযায়ী যদি তোমাকে আমি বলি যে হচ্ছে তুমি এইটাকে ভাঙে লেখো, যদি আমি এইটাকে বলি ভি
টু অন মানে কি এক নং বস্তুর সাপেক্ষে 2 নং বস্তুর আপেক্ষিক বেগ। এটাকে তুমি কিভাবে লিখবা? আমি যদি বলি এটা লেখো তাহলে কি লিখবা? প্রথমটা মানে কি v2 মাইনাস v1। এটা কি কঠিন কিছু? যদি আমি তোমাকে বলি v on 2, এটাকে পড়বা কিভাবে? 2 নং বস্তুর সাপেক্ষে 1 নং বস্তুর আপেক্ষিক বেগ, এটা সমান সমান কি হবে? এটা হবে v1 মাইনাস v2 তার ভেক্টর। সো এইটা জাস্ট পারলে, এই পর্যন্ত পারলেই হচ্ছে তোমার ম্যাথ শেষ। এবার আমরা ম্যাথগুলা কিভাবে সলভ করব সেটা একটু আমরা বলি, একভাবে জাস্ট একটু খাতায় লিখে নাও, তুমি একটু নোট করে রাখো, কাজে দিবে। প্রথমে হচ্ছে তোমাকে যে ম্যাথটা বলবে স্টেটমেন্ট অনুযায়ী তুমি হচ্ছে আগে ধরবা যে ওইটা কি দেওয়া আছে, প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ, সেটাকে একটু বোঝার চেষ্টা করবা। আর এটা আমরা কিভাবে বুঝবো? আমরা দেখব যে ওইটা কি কোনো স্থির বস্তুর সাপেক্ষে বলছে নাকি মানে গতিশীল বস্তুর সাপেক্ষে বলছে। ওটা তো আশা করি ম্যাথ পড়লেই বোঝা যাবে। আর যদি কিছু বলে না দেয় তাহলে ধরবো এটা প্রকৃত বেগ। বললাম 1 নং বস্তু এত বেগে গতিশীল, তাহলে দেখো 1 নং বস্তু এত বেগে গতিশীল, এটা কি কারো সাপেক্ষে বলছে? কারো সাপেক্ষে বলে নাই, তার মানে এটা হচ্ছে 1 নং বস্তুর প্রকৃত বেগ দেওয়া আছে। তো আমরা ধরবো কি এখানে v1 = এত। এইভাবে আগে আমরা ম্যাথ মানে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলবো, আমরা পরবর্তী ম্যাথ দেখলে এটা বুঝতে পারবো। সো তুমি আগে একটু নোট ডাউন করে রাখো। ফার্স্ট স্টেপে তোমার কাজ হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী কি কি দেওয়া আছে মানগুলা লিখবা। ক্লিয়ার? এরপরে স্টেপ হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী মোটামুটি একটা ফিগার মানে একটা চিত্র আঁকবো, চিত্র মানে একটা গ্রাফ আঁকবো, আমি সব A to Z মানে দেখাই দিব। এরপরে হচ্ছে সমীকরণটাকে ভাঙিয়ে লিখবো। এরপরের কাজ হচ্ছে আমরা সমীকরণই বলে দিবে কি করব। তো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলেই বোঝা যাবে। আচ্ছা এখানে দেখো, যদি আমি উদাহরণ দিতে চাই, দেখো এই লোকটা হচ্ছে স্থির আর এই ডাইনোসরটা হচ্ছে দৌড়াচ্ছে, তার মানে স্থিরের সাপেক্ষে ডাইনোসরের বেগ, এটা কেমন বেগ? এটা কেমন বেগ? প্রথম চিত্রে এই চিত্রে কেমন বেগ? এই ডাইনোসরের বেগটা হচ্ছে প্রকৃত বেগ। এই যে স্থির বস্তু কিন্তু জায়গায় দাঁড়ায় আছে, মানে এই লোকের সাপেক্ষে ডাইনোসরের বেগ, এটা হচ্ছে প্রকৃত বেগ। আর যদি দ্বিতীয় চিত্রে দেখি, দেখো এই ডাইনোসরটাও দৌড়াচ্ছে, এটাও দৌড়াচ্ছে, তার মানে কি এই প্রথম ডাইনোসরের সাপেক্ষে দ্বিতীয় ডাইনোসরের বেগটা হবে হচ্ছে কেমন বেগ? আপেক্ষিক বেগ। হোপফুলি বুঝাইতে পারছি সকলকে। মানে প্রথম চিত্রের বেগটা হচ্ছে প্রকৃত বেগ, দ্বিতীয় চিত্রের বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ, মানে একটা গতিশীলের সাপেক্ষে গতিশীলের বেগ, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। ওকে, তো আমরা একটা ম্যাথ করি। তো প্রথমে হচ্ছে দেখো কি বলছে, একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল, অপর একটি বস্তু 7 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল। তো তোমাকে দুইটা প্রশ্ন আমি বলছি। প্রথমটা হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো। আর এই ছোট ছোট ম্যাথগুলা জাস্ট একটু বুঝো, তুমি এরপরে ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে, কিভাবে বৃষ্টি পড়বে, সব পারবা, A to Z পারবা। আমি তোমাকে সিওরিটি দিচ্ছি তুমি সব পারবা। তো এবার দেখো আমরা কিভাবে সলভ করব। তো তোমার খাতায় যে তুমি স্টেটমেন্ট লিখছো বা যে প্রসেসগুলো লিখছো সেটার সাথে মিলাও। প্রথমে বলছি আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া থাকবে ওইটা অনুযায়ী আমরা লিখবো। যেমন বলছে এখানে একটি বস্তু এত বেগে পূর্ব দিকে গতিশীল, তাহলে দেখো এই যে এই প্রথম বস্তুটা চিন্তা করো, এটা কি প্রথম বস্তুর কি প্রকৃত বেগ দেওয়া আছে নাকি আপেক্ষিক বেগ দেওয়া আছে? তুমি বোঝার চেষ্টা করো, এইটা কি কারো সাপেক্ষে বলছে? কোনো স্থির বস্তুর সাপেক্ষে মানে কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে বলছে? বলে নাই। তার মানে যখন কিছু সাপেক্ষে বলে না দিবে তুমি ধরে নিবা এটা হচ্ছে প্রকৃত বেগ, তার মানে এটা হচ্ছে প্রথম বস্তুর প্রকৃত বেগ। আর প্রকৃত বেগকে আমরা কিভাবে প্রকাশ করব? জেনারেলি প্রকাশ করব, মানে সিঙ্গেল ভাবে। তাহলে আমরা কি এখানে দিয়ে আসি প্রথম বস্তুর প্রকৃত বেগ v1 = 5। আবার দেখো অপর একটি বস্তু এত বেগে উত্তর দিকে গতিশীল, এখানে কি আমি বলছি যে অপরকে আরেকজন দেখছে হ্যান ত্যান, এরকম কিছু বলি নাই। তাহলে অপর মানে দ্বিতীয় বস্তুর বেগটা বলে দিছি, তারপরে কি দ্বিতীয় বস্তু জাস্ট কারো সাপেক্ষে বলি নাই। তাহলে দ্বিতীয় বস্তুর প্রকৃত বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। আর আমরা বলছি প্রকৃতটাকে আমরা প্রকাশ করব v1 v2 এইভাবে, বা যদি বলতো এ বস্তু তাহলে কি va = এত, v2 = এত, এটা। এরপরে তোমাকে বলছে কি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে বুঝো কি হবে এখানে, প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে হচ্ছে তোমার দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ মানে কি v2 অন, এটার মান বের করতে বলছে। তো এরপরে স্টেপ আমরা কি বলছি, স্টেটমেন্ট অনুযায়ী একটা চিত্র আঁকবো। এবার চিত্রটা কিভাবে আঁকবো দেখো, আমরা এখানে অক্ষ আঁকলাম, অক্ষে মনে রাখবা উপরের দিকে উত্তর। আমরা এটা যে কোনো দিকে তুমি নিতে পারো কিন্তু এই সিকোয়েন্সটা নিলে ইজি হয়। এই যে মূলবিন্দু থেকে উপরের দিকে উত্তর, নিচের দিকে হচ্ছে দক্ষিণ, তারপরে উপরে উত্তর নিচে দক্ষিণ। ডান দিকটাকে আমরা পূর্ব ধরবো আর বাম দিকটাকে পশ্চিম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ওকে, তাহলে আমরা সেটা নির্ণয় করে ফেলি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবার দেখো কি বলছে, একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল। তার মানে এই মূল বিন্দু থেকে চিন্তা করো, একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, মানে প্রথম বস্তু হচ্ছে পূর্ব দিকে। তো ডিনোট করো, এই যে প্রথম বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে তোমার পূর্ব দিকে গতিশীল, এটা ডিনোট করা কি খুব বেশি কষ্ট?
তারপর এটা কি বলছে, অপর একটি বস্তু 7 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল। তাহলে অপরটা কি হবে, 7 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল। ওকে, চিত্র যা বলছে চিত্র আঁকা শেষ। তারপরে আমার দুইটা কাজ শেষ। প্রথমে হচ্ছে যা যা দেওয়া আছে সেগুলোর মান লেখা শেষ, এরপরে স্টেটমেন্ট অনুযায়ী চিত্র আঁকা শেষ। ওকে, এরপর হচ্ছে কি চাইছে সেটা লিখবো। তো দেখো এখানে চাইছে হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। তার মানে কি, দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ v2 কার সাপেক্ষে, প্রথমের সাপেক্ষে। তার মানে কি v21 এটার মান লাগবে। এবার দেখো তাহলে আমরা এটা সমান সমান কি জানি, আমাদের সূত্র কি ছিল, v21 ইজ ইকুয়াল টু কি হবে, v2 মাইনাস v1। ওকে, লিখে ফেলছি। এরপরের কাজ কি, এরপরের হচ্ছে এই সেটা লিখবা। এরপরের কাজ হচ্ছে তোমার যাকে নির্ণয় করতে হবে তাকে আমরা বাম সাইডে রাখবো। এখানে নির্ণয় করতে হবে কাকে, v21, এটাই তো লাগবে, তাহলে এটাকে আমরা বাম সাইডে রাখবো। ওকে, এটার মান লাগবে। এবার দেখো এরপরের কাজ হচ্ছে আমরা দেখবো ভেক্টর বিয়োগ বলতে আমরা কিছু শিখি নাই, তার মানে কি আমাদের ভেক্টর যোগ করতে হবে। তাহলে বিয়োগ থেকে যোগে কনভার্ট করি, এই যে জাস্ট আমরা প্লাস দিয়ে মাইনাস নিছি। ওকে, তাহলে এই সমীকরণটা হচ্ছে মূল কথা আমাদের। এই সমীকরণ, এই যে লাস্টে যে সমীকরণটা লিখছি, এই সমীকরণটাই হচ্ছে মেন। আর এই সমীকরণ আমাকে কি বলতেছে, এই সমীকরণই আমাদেরকে বলে দিচ্ছে আমাদের কি করা উচিত। দেখো সমীকরণটা পড়া শেখো, এটা বাংলায় পড়া শেখো, তাহলে গুরুত্বপূর্ণ, তাহলেই তুমি পারবা। তোমাকে বলছে 1 নং বস্তুর সাপেক্ষে 2 নং বস্তুর আপেক্ষিক বেগ হবে, এই যে আপেক্ষিক বেগ হবে ইকুয়াল, মানে আপেক্ষিক বেগ হবে 2 নং বস্তুর প্রকৃত বেগ এবং 1 নং বস্তুর বিপরীত দিকের প্রকৃত বেগের কি, এটা যোগফল না, কিন্তু এটা হচ্ছে লব্ধি। এটা কি, এটা হচ্ছে লব্ধি। তাহলে আমরা বলবো প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ হবে v2 এবং মাইনাস v1 এর লব্ধি। তাহলে চিন্তা করো, v2 হচ্ছে উপরের দিকে, আর v1 যদি এদিকে হয়, মাইনাস v1 কোন দিকে, বিপরীত দিকে। তাহলে এই যে মাইনাস v1 আমরা ডিনোট করে ফেললাম। তাহলে তোমার v21 কি হবে, v2 আর মাইনাস v1 এর লব্ধি। তাহলে চিন্তা করো, উপরের দিকে একটা ভেক্টর, এই দিকে একটা ভেক্টর, তাহলে দুজনের লব্ধি কি হবে, এই দিক থেকে কোনো একটা দিকে যাবে, এই যে লব্ধি। এইটাই তোমাকে বের করতে বলছে, আমি বুঝাইতে পারছি কিনা। এইটাই হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। এবার চিন্তা করো, তোমাকে সেই ছোটবেলা থেকে ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছো, উপরের দিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে লব্ধি নির্ণয় সূত্র কি, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা, মধ্যবর্তী কোণ। তাহলে সেটা দিয়ে আমরা যে লব্ধির মান বের করে ফেলি। এই দেখো লব্ধিটা হবে হচ্ছে এই যে এটা, তাই লব্ধির মান কি, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq কজ আলফা, যেখানে আমরা v1 v2 দ্বারা প্রকাশ করছি। সরি। তো হচ্ছে দেখো এখানে প্রথম বস্তুর প্রকৃত বেগটা কি তোমাকে বলে দিছে না, এই যে v1 এর মান তুমি জানো, v2 এর মান জানো, আলফার মান কত, v1 এবং মাইনাস v2 মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী কোণ তুমি নির্ণয় করো 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো, তাহলে তুমি কি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, এই দেখো প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ মানটা তুমি পেয়ে গেছো, এইটাই তোমার উত্তর ছিল। এবার দেখো বেগ কেমন রাশি, বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে তুমি শুধু মানটা পাইছো, তাহলে কি তোমার এবার দিক দরকার। তাহলে দিকটাকে যদি আমরা নির্ণয় করি, এই যে এখানে কি হবে, এই যে এখানে দেখো, এখানে যে আমরা মনে করো পশ্চিম দিকের সাথে কোণটা বের করতে যাচ্ছি, আমরা হচ্ছে এই যে এই কোণটা বের করতে যাচ্ছি। তো এই কোণটা যদি আমরা বের করি, তাহলে এখানে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ হয় না, এই যে এখানে এখানে একটা এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়, এই যে এটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের tan θ ইজ ইকুয়াল টু কি হবে, tan θ ইজ ইকুয়াল টু, দেখো এখানে tan θ ইজ ইকুয়াল টু কি হয়, লম্ব ভাই ভূমি। তাহলে লম্বের মান কত, এইটা, আর এইটার মানে কি v2, এই সেই v2 ডিভাইডেড বাই ভূমি, ভূমি মানে কি v1। আচ্ছা মাইনাস মানে কি, মাইনাস তো আর মানে দিক নির্দেশ করতেছে, ভেক্টরের ক্ষেত্রে মাইনাস হচ্ছে দিক নির্দেশ করতেছে। তো আমরা জাস্ট এখানে মান নিব, কোণের ক্ষেত্রে আমরা জাস্ট মান নিব। তো আমরা যদি মান বসাই, তাহলে এখানে উত্তরটা মানে থিটার মান আসবে 54 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগের মান হচ্ছে এত, আর হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এত বেগে পশ্চিম দিকের সাথে এত কোণে উত্তর দিকে গতিশীল দেখবে। তাহলে দেখো পশ্চিম দিকের সাথে এত কোণে উপরের দিকে, উপর মানে কোন দিকে, উত্তর দিকে। তাহলে আমরা উত্তরটাকে এইভাবে লিখবো। আশা করি 1 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। যদি তুমি এরপরও না বুঝো তুমি আমাকে জানাবা, আমি তোমাকে আবার বুঝাই দিব, তুমি আমাকে মেসেজ দিবা। আচ্ছা এবার 2 নম্বরটা হচ্ছে তুমি একটু ভিডিওটাকে পজ করে তুমি 2 নম্বরটাকে নিজে করো, নিজে করার পর তুমি ভিডিওটা দেখো। আচ্ছা আশা করি 2 নম্বরটা করছো, এবার মিলাও। 2 নম্বর ম্যাথে প্রথমে কি বলছিলাম, কি কি দেওয়া আছে লিখে ফেলছি। এরপরে আমরা স্টেটমেন্ট অনুযায়ী চিত্র আঁকে ফেলবো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পূর্ব দিকে গতিশীল, উত্তর দিকে গতিশীল। ওকে, চিত্র এঁকে ফেললাম। এবার আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। ওকে, এই যে সেই সূত্র লিখে ফেলছি। এবার লাগবে কাকে, আমার এইটাকে লাগবে, তার মানে যাকে লাগবে তাকে বাম সাইডে লিখে ফেলছি। ওকে, আর কিছু করার নাই। এবার ভেক্টর বিয়োগ বলতে আমরা কিছু জানি না, তাহলে যোগে কনভার্ট করো। ওকে, যোগে কনভার্ট করছি। সমীকরণ কথা বলে, সমীকরণ কি বলতেছে, মানে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ হবে, বুঝছো, এটা বারবার লেখা বুঝো, এটাকে বাংলায় পড়ো। দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ হবে মানে v1 হবে v1 এবং মাইনাস v2 এর কি, এটা লব্ধি। বারবার বলতেছি এটা লব্ধি, জাস্ট যোগ করে দিও না,
বাংলা যোগ করে দিয়ে এসো না যে 5 আর 7 যোগ করলে একটা মান আসতেছে ওইটাই উত্তর করে দিই, না মান না, তুমি এটা হচ্ছে লব্ধি, তো লব্ধি করো। V1 কোন দিকে? V1 হচ্ছে এই যে দিকে, আর V2 উপরের দিকে, তাহলে -V2 কি নিচের দিকে, তার মানে তোমার লব্ধি বের করতে হবে। ওই যে -V2 কে নিলাম, তাহলে লব্ধি কি এইটাই তো তোমার দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে চিন্তা করো, এইদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, তাহলে লব্ধি কোন দিকে হবে? মাঝখান দিয়ে। তাহলে লব্ধির নির্ণয় সূত্র কি? এই লব্ধির মান নির্ণয় সূত্র কি? √p² + q² 2pq cos α। আর পোলাপান এখানে ভুল করে হচ্ছে এখানে জাস্ট যোগ করে দিয়ে আসে, যোগ করে দিলে কিন্তু শেষ, যোগ করো না। আচ্ছা, তো এরপরে হচ্ছে দেখো, এরপরে হচ্ছে আমরা এখানে জাস্ট মান বসাইছি, আমরা মান বের করছি, আর এখানে হচ্ছে কোণ বের করো, থিটার মান, সমকোণী ত্রিভুজ আঁকো, থিটার মান বের করবা। তো এই আমরা দ্বিতীয়টাকে এইভাবে লিখবো। আশা করি এটা বুঝতে পারছো। সো এইটার মতো আপেক্ষিক বেগের মতো এত ইজি কনসেপ্ট স্টুডেন্টরা এখানে ভুল করে। তো দেখো আপেক্ষিক বেগ বোঝাইতে তোমাকে কত সময় লাগছে, এরপরে আমরা একটা ম্যাথ করবো এবং একটা বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করে দেখাবো। তো একটা ম্যাথ যদি দেখি, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক 40√3 কিলোমিটার বেগে একটি ট্র্যাককে উত্তর দিকে চলতে দেখলো। এটা আমাদের ইসাক স্যারের বইয়ের একটা ম্যাথ, একদম মানে বিখ্যাত একটা ম্যাথ, সকল বইতে, ইসাক স্যারের বই না শুধু ম্যাক্সিমাম বইতে এটা আছে। তো এটা একটু সলভ করি। এটা নিয়ে পোলাপান মানে খুবই হতাশ হয় যে এটা কিভাবে কি করবো, এটা বুঝেই না। একটু চেষ্টা করো, জেনারেলি মানে আমরা বুঝে বুঝে করার চেষ্টা করি, স্টেপ অনুযায়ী করি। দেখো কি বলছি, প্রথমে হচ্ছে আচ্ছা উদ্দীপক মানে আমাদের প্রশ্ন হচ্ছে ট্র্যাকটির প্রকৃত বেগের মান কত, ট্র্যাকটি কোন দিকে চলছে। তো প্রথমে হচ্ছে আমরা বলছি যেগুলা দেওয়া আছে ওইগুলাকে ডিনোট করি। তাহলে দেখো ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি, তার মানে কি গাড়ির বেগটা তুমি বুঝো, এখানে কি গাড়ির বেগটা কি প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ, কোনটা? গাড়ির বেগ কি কারো সাপেক্ষে বলছে? গাড়ির বেগ কি কারো সাপেক্ষে বলে নাই, তার মানে গাড়ির বেগটা হচ্ছে প্রকৃত বেগ, তার মানে গাড়ির প্রকৃত বেগ হচ্ছে এটা, আর প্রকৃত বেগকে আমরা সিঙ্গেল দ্বারা প্রকাশ করব। সো গাড়িকে আমরা কার মানে সি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি লিখতে পারি? গাড়ির প্রকৃত বেগ এই যে ভিসি ইজ ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 40 কিলোমিটার বেগে, তার মানে কি 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে গাড়ি দেখলো একটি ট্রাক এত বেগে উত্তর দিকে চলছে। এবার দেখো গাড়ির চালক ট্রাককে দেখতেছে, তার মানে গাড়ির চালক ট্রাককে দেখতেছে। এবার চিন্তা করো, যে দেখতেছে সে কি স্থির? গাড়ি কি স্থির? না, গাড়ি স্থির না, গাড়ি চলতেছে। তাহলে গাড়ি যদি দেখে ট্রাককে, তাহলে কি ট্রাকের প্রকৃত বেগটা কি সে কি দেখতে পারবে? অবশ্যই না। যে মানে এখানে প্রসঙ্গ বস্তুকে গাড়িটা প্রসঙ্গ, তাহলে গাড়ি নিজে হচ্ছে চলমান, তাহলে চলমান বস্তু যদি আরেকটা চলমান বস্তুটাকে দেখে তাহলে অবশ্যই তার আপেক্ষিক বেগটা দেখবে। ক্লিয়ার কিনা? তাহলে গাড়ি দেখছে ট্রাককে, তার মানে কি গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, ওটাকে কিভাবে প্রকাশ করবা? এই দেখো গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ ভিটিসি ইজ ইকুয়াল টু 40√3 কিলোমিটার পার আওয়ার। এই দুটা উদ্দীপক অনুযায়ী আমরা এই দুটা লিখছি, এই দুটা বুঝছো কিনা? আচ্ছা, এই দুটো যদি বুঝে থাকো, এরপরে কি বলছি, স্টেটমেন্ট অনুযায়ী চিত্র আঁকবো। তো আমাদের লাগবে কাছে, আচ্ছা আমাদের লাগবে হচ্ছে ট্র্যাকের প্রকৃত বেগ মানে ভিটি, প্রকৃত মানে কি ভিটি, এটার মান লাগবে। তাহলে স্টেটমেন্ট অনুযায়ী চিত্র আঁকো। উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। তার মানে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি, তাহলে পূর্ব দিকে একটা গাড়ি এই যে ভিসি 40 কিলোমিটার বেগে চলতেছে, আর একটি ট্রাককে এত বেগে উত্তর দিকে চলতে দেখলো, তার মানে এটা হচ্ছে আপেক্ষিক বেগ, তার মানে কি ভিটিসি হচ্ছে উপরের দিকে বা উত্তর দিকে এটা চলতে দেখছে। এখন আমাকে লাগবে কি, আমাকে লাগবে ট্র্যাকের প্রকৃত বেগ। এবার সূত্র কি, আমরা ডাবলটাকে ভাঙতে পারি না, তাহলে ভিটিসিকে আমরা ভাঙতে পারি। ওকে, তাহলে ভিটিসিকে ভেঙে ফেলি। আমরা জানি ভিটিসি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভিসি। ওকে, এরপরে বলছিলাম যাকে লাগবে তাকে বাম সাইডে রাখো। এখানে লাগবে কি ভিটিকে, তাহলে ভিটিকে আমরা বাম সাইডে লিখে বাকি সবাইকে ডান সাইডে নিয়ে নিই। এই যে তাহলে বা এরপরে লাইনে ভিটি ইজ ইকুয়াল টু ভিটিসি প্লাস ভিসি। তো এই লাইনটা যাকে লাগবে তাকে বাম সাইডে রাখা পর এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো আমরা ভেক্টর যোগ বলতে মানে ভেক্টরের যোগ মানে লব্ধি, এটা আমরা জানি। তো এইখানে এই সমীকরণটা কি বলতেছে, এখানে বলতেছে ভিটি হবে বা ট্রাকের প্রকৃত বেগ হবে ভিটিসি এবং ভিসি এর লব্ধি। ভিটি হবে ভিটিসি এবং ভিসি এর লব্ধি। চিন্তা করো, ভিটিসি, ভিটিসি কোন দিকে? উত্তর দিকে। ভিসি কোন দিকে? ডান দিকে। তাহলে উত্তর দিকে একটা, পূর্ব দিকে একটা, এই দুটা লব্ধি অবশ্যই এই দিকে যাবে। তাহলে এইটাই তো তোমার সেই ট্রাকের প্রকৃত বেগ নাকি? তাহলে চিন্তা করো, এইটা হচ্ছে তোমার একটা বেগ, এইটা আর একটা বেগ, তাহলে কি তুমি সেই লব্ধি বেগ বের করতে পারো না? √p² + q² 2pq cos α। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? উত্তর আর পূর্বের মধ্যবর্তী কোণ কত? উত্তর আর পূর্বের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। উত্তর পূর্ব, পূর্ব দক্ষিণ, পশ্চিম দক্ষিণ, এই প্রত্যেকে 90 ডিগ্রি করে, 90 90 90 90। আচ্ছা, তাহলে মান বের করি। এটা কি কোনো কঠিন কাজ? ভিটি ট্র্যাকের প্রকৃত বেগের মান পেয়ে গেছি, মান বসাইছি। জাস্ট ট্র্যাকের প্রকৃত বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার ঘ নম্বর বলছে ট্র্যাকটি কোন দিকে চলছে, মানে ট্র্যাকটাকে তো
ওই লোকটা এদিকে চলতে দেখছে, মানে গাড়ির চালক এদিকে চলতে দেখছে উপরের দিকে, কিন্তু ওকে আসো এদিকে চলতেছে কিনা উত্তর হচ্ছে না। ট্রাকের প্রকৃত কি এই যে এইদিকে গতিশীল, দেখো এই যে ভিটি কোন দিকে, এই যে পূর্ব দিকের সাথে একটা নির্দিষ্ট কোণ করে উত্তর দিকে গতিশীল। তবে আমরা হচ্ছে এখন এই কোণটা বের করব। সো এই কোণটা যদি আমরা বের করি, ট্র্যাকের প্রকৃত বেগের মান এটা। এখন যদি আমরা কোণ বের করি, এই যে সেই থেটা, এই যে আমাদের সেই থেটা, তো সেটা কেমনে বের করতে পারি, এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করো, এখানে একটা লম্ব টেনে সমকোণী ত্রিভুজ, তার মানে এই যে লম্বটা যদি টানি এটাই তো সেই ভিটিসি, কি না? যদি আমি একটু দেখাই, এখানে যদি মনে করো একটা সমকোণী ত্রিভুজ তুমি ক্রিয়েট করো, সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করলে এটাই কি সেই ভিটিসি না? এটার মান কত? 40√3। ওকে, তাহলে এই ট্যান থেটা ইজিক্যাল টু কি হবে? লম্ব বাই ভূমি, এই যে লিখছি ট্যান থেটা ইজিক্যাল টু ভিটিসি ভাগ বা লম্ব ভাগ ভূমি। এবার আমরা মান বের করছি, জাস্ট থেটার মান ক্যালকুলেশন করলেই চলে আসতেছে। তাহলে আমরা লিখব ট্র্যাকটি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গতিশীল। তাহলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গতিশীল। তাহলে দেখো এই আপেক্ষিক বেগ করতে আমাদের কত সময় লাগছে। এই নিয়মে তোমাকে যদি আমি প্রত্যেকটা টপিকের এভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস বোঝাই দিই, তাহলে তোমার এইচএসসি যে শর্ট সিলেবাস এটা কমপ্লিট করতে তোমার কত সময় লাগবে। তোমার প্রিপারেশন যে পর্যায়ে থাকুক না কেন, আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামে আশা করতেছি তোমাকে আমরা প্রো পর্যায়ে নিয়ে যেতে পারবো। সলভ ক্লাসগুলো আমরা ওইভাবেই নিব যেন হচ্ছে তুমি একদম মানে তুমি গোল্ডেন প্লাস নিশ্চিত করতে পারো, সেই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এইটার জন্য তোমাদের আমাদের সাথে লেগে থাকতে হবে। দেখো আজকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, বা 14 তারিখ থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে আজকে থেকে। তো এখনও যদি তুমি ভাই চুপচাপ বসে থাকো, এখনও যদি সিরিয়াস না হও, তাহলে তোমার ইম্প্রুভমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। আর যারা ভাবতেছো জিএসটি দিয়ে হচ্ছে তারপরে ইম্প্রুভমেন্ট দিব, এটা জাস্ট হচ্ছে তোমার মানে আমি তোমাকে হতাশ করব না, জাস্ট কি বলবো, এটা হবে না। জিএসটির পরে তুমি যে সময়টা পাবা অ্যাডমিশনের পড়ালেখা আর ভাই তোমার এইচএসসির পড়ালেখা আলাদা। সো তুমি ওই সময় ব্যাক করে আসলে আমার মনে হয় না তো তোমার দ্বারা ইমপ্রুভমেন্ট বা রেজাল্ট চেঞ্জ করা, এইচএসসি রেজাল্ট চেঞ্জ করা পসিবল, এটা আসলে হয় না। আর একটা ব্যাপার হচ্ছে ভাই পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ইমপ্রুভমেন্ট দিব কিনা, তো যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েই যাও তাহলে আর ইমপ্রুভমেন্ট কেন দিবা। আর যাদের মাথায় এটা চিন্তা আছে যে আগে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই তারপর ইমপ্রুভমেন্ট দিব, ও ওদের মানে পাবলিকেও চান্স হবে না, ইমপ্রুভ হবে না। সো এইটা থেকে বেরো আসো, যে কোনো একটাকে তুমি চুজ করো। ইমপ্রুভমেন্ট দিলে ইমপ্রুভমেন্টকে চুজ করো, আর যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে ভর্তি পরীক্ষাকে চুজ করো। এখানে তোমার দুইটার দিকে থাকার দরকার নেই, ভর্তি পরীক্ষার জন্য ডাইহার্ড ট্রাই করো, একটাই হবে। আর যদি তোমার মাথায় ইমপ্রুভমেন্ট থাকে যে দেখি একটু চেষ্টা করে দেখি, না হলে তো ইমপ্রুভমেন্ট আছে, ওই চেষ্টা করে দেখতে গেলে আর চান্স হবে না। তো যে কোনো একটাকে চুজ করো, অ্যাডমিশনে ফোকাস করলে অ্যাডমিশনের দিকে চলে যাও, ইমপ্রুভমেন্টের চিন্তা আর মাথায় আনার দরকার নেই। আর যদি ইমপ্রুভমেন্টই দিতে চাও তাহলে ইমপ্রুভমেন্টের দিকে চলে আসো, অ্যাডমিশনের চিন্তায় এই বছরের মাথায় আনার দরকার নেই, নেক্সট বছর মাথায় এনো। আচ্ছা, এবার আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করব। তো হচ্ছে আমরা যদি এখানে একটা বোর্ড প্রশ্ন সলভ করি, দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022। তো এটা বিখ্যাত একটা ম্যাথ, এই রিলেটেড ম্যাথ অনেক সময় আসে। তো দেখো কি বলছে, শান্ত বাতাসে এত কিলোমিটার বেগে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ে হচ্ছে উপর থেকে নিচে। আচ্ছা, এ সময় আচ্ছা এখানে একটা বলি, বৃষ্টি পড়ছে তার মানে বৃষ্টির কোনো কারো সাপেক্ষে বলছে, বলে নাই, তার মানে অবশ্যই বৃষ্টির হচ্ছে তোমাকে প্রকৃত বেগটা বলে দিছে। এ সময় সাইকেলে চলে আবিদ এত বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। সহজ একটা উদ্দীপক, মানে বৃষ্টি পড়তেছিল, আবিদ হচ্ছে বাসায় যাচ্ছে, আর আবিদের চলার বিপরীত দিকে হচ্ছে তোমার চলছে, বাতাস প্রবাহিত হওয়া শুরু করছে। তো ক খ বাদ দেই, আমরা গ নম্বর থেকে শুরু করি। স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। তাহলে চিন্তা করো, আমরা আগে স্টেটমেন্ট আগে একটা চিত্র আঁকার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে মনে করো এদিকে হচ্ছে আমাদের, তো আমরা যদি চিত্রটাকে দেখি তাহলে দেখো আমরা বৃষ্টি পড়তেছে, তার মানে বৃষ্টি উপর থেকে পড়বে, আর এটা হচ্ছে আমাদের মাটি, মানে এটা হচ্ছে আমাদের এই যে মাটি বা আমাদের সারফেস, আর এইদিকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি এইদিকে পড়তেছে এইদিকে, তারপরে এইদিকে উত্তর, এই যে এইদিকে দক্ষিণ, সরি এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ, এইদিকে পূর্ব, এইদিকে পশ্চিম, মানে সারফেস এই সব। আর এর থেকে উপরের দিকটা হচ্ছে তোমার মানে আকাশ, যদি দেখো আকাশ কি উপর আছে না, সো উপরের দিকটা হচ্ছে আকাশ, তো ওইটা বাদ দাও। তা আমরা যদি চিন্তা করি সারফেস থেকে যদি আমরা চিন্তা করি, তারপরে মনে করো সারফেসে এই যে সারফেসটায় এই দিকে হচ্ছে তোমার কে যাচ্ছে, আবিদ সাইকেল চালা যাচ্ছে, আবিদ এত বেগে বাড়ি ফিরছে, তার মানে এইখানে হচ্ছে ভি আবিদের। এবার বলো আবিদের কি কারো সাপেক্ষে বেগ বলছে, বলে নাই, তার মানে আবিদের প্রকৃত বেগ ভিএ, এই প্রকৃত বেগের মান কত, 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার।
আর হচ্ছে বৃষ্টি পড়তেছে, তার মানে কি বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে, এই যে এখানে যদি মাটি হয় মানে কি বৃষ্টি উপর থেকে পড়তেছে, তাহলে বৃষ্টি যখন এই যে উপর থেকে পড়তেছে এর নিচেই তো পড়তেছে, তাহলে আমরা দুইটা ভেক্টরের এই ভেক্টরের পাদবিন্দু এখানে যদি থাকে ওটাকে নিচে যদি নামাই আসি এইখান থেকে পাদবিন্দু দিই, তার মানে কি আমরা বৃষ্টির প্রকৃত বেগটাকে এইভাবে দিতে পারি, বৃষ্টির প্রকৃত বেগ মানে রেইন, কারণ বৃষ্টির বেগ কারো সাপেক্ষে বলে নাই, তাহলে এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আর এই সময় হচ্ছে ও অপর দিকে হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে, ওইটা বাদ দিই পরে দেখতেছি। তাহলে স্থির বাতাস মানে কি, যখন বাতাস নাই তাহলে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। তাহলে লব্ধি বেগ মানে কি, মানে আবিদের বেগ আর বৃষ্টির বেগ এই দুইটা লব্ধি আর কি। তাহলে কি হবে সেই লব্ধি বেগ কি হবে, লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার সেই ভিএ স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ভিএ ভিআর কজ আলফা। তো ভিএ ভিআর সকল কিছুর মান দেওয়া আছে, ভিএ দেওয়া আছে, ভিআর দেওয়া আছে, আর আলফার মান কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এটা তো তুমি পারবাই, এটা উত্তর শেষ। লব্ধিবেগ চাইছে, লব্ধিবেগ বের করছি। এটা হচ্ছে গ নম্বর ছিল। আমার মূল ম্যাথ হচ্ছে ঘ নম্বরেই পোলাপান ঝামেলাটা বাধায়। তো ঘ নম্বর যদি আমরা একটু সলভ করি, ঘ নম্বরে কি বলছে, বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরতে আবির বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা, মানে বাতাস প্রবাহিত হওয়ার আগে বৃষ্টি থেকে রক্ষার জন্য কত ডিগ্রিতে ছাতা ধরবে, আর বাতাস প্রবাহিত হওয়ার পরে বৃষ্টি থেকে বাঁচতে কত ডিগ্রি করে ছাতা ধরবে, এটাই তোমাকে বের করতে বলছে। আচ্ছা, বৃষ্টি থেকে যখন হচ্ছে বাঁচার জন্য ছাতা ধরতে হবে, তখন তুমি নিজেকে প্রশ্ন করবা সেই লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত। কি বলছি, সেই লোকের সাপেক্ষে নিজেকে প্রশ্ন করবা লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এটা নিজেকে প্রশ্ন করবা। লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যেটা, মানে লোক বৃষ্টিকে যেভাবে পড়তে দেখবে তুমি তো সেইভাবে ছাতা ধরবা, ঠিক কিনা। তোমার দিকে যদি ঢিল আসে, তো সামনে থেকে যদি তোমার ঢিল আসে তাহলে কি তুমি সামনে থেকে প্রতিহত করবা, যদি পিছন থেকে ঢিল আসে তাহলে কি তুমি পিছন থেকে প্রতিহত করবা। তার মানে তোমার সাপেক্ষে ঢিলটা কিভাবে আসতেছে এটা তোমার দরকার। সো বৃষ্টির হাত থেকে যদি তোমার বাঁচতে হয় তাহলে তুমি নিজেকে প্রশ্ন করবা লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এইটা বের করতে পারলে হয়ে গেছে। যেদিকে আসবে তাহলে ওই দিকেই তো তোমার ছাতা ধরতে হবে নাকি। তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ওইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বৃষ্টির আপেক্ষিক বেগ ভি আর লোকের সাপেক্ষে, তাহলে কি ভি লোক মানে কি এখানে কি আবিদ না, তার মানে কি ভি এ মানে আবিদের সাপেক্ষে লোকের সরি বৃষ্টির আপেক্ষিক বেগ, এইটার মানে নিতে চাইছে তোমাকে নাকি, এইটা কোন দিকে আসতেছে সেটাই বের করতে পারবো, বা সেটা বের করলেই হচ্ছে। তাহলে চিন্তা করো এটা সূত্র কি, ডাবলটার সূত্র কি, ভি আর মাইনাস ভি এ। তাহলে চিন্তা করো এটার মানে কি বলছিলাম, আমরা জানি ভেক্টরের বিয়োগ বলতে কিছু শিখি না। আর আরেকটা কথা, যাকে লাগবে তাকে বাম সাইডে রাখবো, লাগবে কি ভি আর এ, তাহলে সেটাকে লাগবে বাম সাইডে রেখে দিলাম ভি আর এ। ভেক্টরের বিয়োগ বলতে কিছু শিখি নাই, তাহলে ভি আর প্লাস মাইনাস ভি এ। ওকে, ক্লিয়ার কিনা। এরপরের লাইনে কি করা যায়, আমরা যদি এখানে একটু সাইড করে রাখি, এখানে সলভ করবো আমরা ম্যাথটা। তো এরপরের লাইনে এখানে বলছিলাম এইটাই কথা বলতেছে, সমীকরণ কথা বলে, সমীকরণে বলতেছে ভি আর এ হবে ভি আর এবং মাইনাস ভি এর লব্ধি, মানে আবিদের সাপেক্ষে লোকের আপেক্ষিক বেগ হবে, সরি আবিদের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে ভি আর এবং মাইনাস ভি এর লব্ধি। তাহলে চিন্তা করো ভি আর কোন দিকে, ভি আর এইদিকে, মাইনাস ভি আর ভি এ মানে ভি এ এইদিকে, তাহলে মাইনাস ভি এ কোন দিকে, এইদিকে হবে না। আমি যদি একটু অন্য কালিতে দেখাই, লাল দিয়ে দেখাই, তাহলে মাইনাস ভি এ কোন দিকে, এইদিকে না, এদিকে হবে মাইনাস ভি এ। তাহলে বলছে ভি আর এবং মাইনাস ভি এর লব্ধি, তাহলে চিন্তা করো এই লব্ধিটা কোন দিকে আসবে, এই লব্ধিটা অবশ্যই তোমার কি এই মাঝখান দিয়ে একটা দিকে আসবে না, এইটা। আর এই লব্ধির মান কি ভি আর এ, এই যে ভি আর এ, এইটাই তো তোমার চাইছে নাকি, এইভাবেই তো মানে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটাই তো লোকের সাপেক্ষে বৃষ্টির বা আবিদের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা না। তাহলে আবিদ যখন এদিকে যাচ্ছে তাহলে ও দেখবে বৃষ্টি এদিকে আসতেছে, তার মানে কি ও হচ্ছে এই দিকে বৃষ্টিকে পড়তে দেখবে না, ও এইদিকে বৃষ্টিকে আঘাত করতে দেখবে এইভাবে। তাহলে ওর যখন ছাতা ধরতে হবে ওর তো এই দিকেই ছাতা ধরতে হবে নাকি, এই যে এই দিকে ছাতা ধরতে হবে না ওর বৃষ্টি থেকে বাঁচার জন্য, ক্লিয়ার কিনা। তাহলে এবার চিন্তা করো এইদিকে যদি ছাতা ধরতে হয়, ছাতাকে কি এই কোণে ধরতে হচ্ছে না তোমার, এইখানে থেটা কোণে, তাহলে আমরা এই থেটাটাই বের করবো, আর কিচ্ছু না। এখানে তোমার মান বের করতে বলে না, জাস্ট দিকটা বের করতে বলছে। তাহলে চিন্তা করো দিকটা যদি আমি এখানে বের করি তাহলে কি হবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, তাহলে ট্যান থেটা
ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব, তাহলে মানে লম্ব কি, এই যে এইখানে যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এই যে এইখানে আঁকি, এই যে কি সমকোণী ত্রিভুজ হইলো না, তাহলে আমরা জানি ভেক্টরকে সমান্তরালে স্থানান্তর করা যায়, তাহলে এইটাই তো ভিআর মানে তো এইটা নাকি, তাহলে এইখানে আমরা ভিআরকে লিখতে পারি না, এই যে ভিআর, আর এইটা কি, এটা সেই ভিএ, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি হয়, লম্ব, লম্বের মান কত ভিআর, ক্লিয়ার কিনা, ডিভাইডেড বাই ভূমি, ভূমি কত ভিএ, জাস্ট মান নিব, তাহলে এখানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভিআর, ভিআর এর মান কত, ভিআর এর মান হচ্ছে তোমার 6, আর ভি এর মান কত 8, তাহলে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 6/8, এটা তুমি ক্যালকুলেটারে চাপবা, যা হবে তাই, তাহলে মানে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে এটা কি ভূমি না, এই যে এটা ভূমি, এই যে এটা ভূমি না, তাহলে ভূমির সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, ভূমির সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, মনে করো এটার মান কত আসবে আমি জানি না, একটু ক্যালকুলেশন করে দেখো, মনে করো এটার মান যদি 30 আসে, তাহলে তুমি লিখলা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ছাতা ধরতে হইলো, তাহলে আরেকজন যদি লেখো, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে 60, তার মানে আরেকজন যদি লেখো উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, একই কথা। সো যদি কখনো এমসিকিউতে আসে তুমি দেখবা কার সাথে বলছে, আমরা যেটা বের করছি এটা ভূমির সাথে বের করছি, তাহলে উলম্ব কি হবে 90 মাইনাস ভূমি, তাহলে উলম্বের সাথে পাবা। তো এইটা হচ্ছে তোমার গ নম্বরে, বাতাস যখন না থাকবে তখন হচ্ছে এইটা, আর এরপরে হচ্ছে যখন বাতাস থাকবে, যদি আমরা বাতাস থাকারটা চিন্তা করি, তাহলে কি হবে দেখো, বাতাস থাকারটার সময় কি হবে, যদি আমি চিত্রটা একটু আবার আঁকার চেষ্টা করি, একটু কষ্ট করে একটু দেখো চিত্রটা আমরা আবার আঁকি, তাহলে কি হবে, এই যে মনে করো উপরের দিকে আসমান, আর এইটা হচ্ছে তোমার সেই ভূমি, তো আবিদ হচ্ছে কোন দিকে যাচ্ছে, আবিদ হচ্ছে এইদিকে বি এ, এদিকে বৃষ্টি পড়তেছে কোন দিকে বি আর এদিকে, আর আবিদের চলার বিপরীত দিকে হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস এয়ার এই তো ধরবো, আচ্ছা আবিদকে ধরছি অলরেডি না, তাহলে বাতাসকে আমরা কি ধরবো ভি, ফ্লুইড ধরি, ফ্লুইড, বাতাস এক প্রকার ফ্লুইড, তো ভিএফ, তো এইভাবে ধরি, ক্লিয়ার কিনা, বাতাস এদিকে প্রবাহিত হচ্ছে। তো এবার তোমাকে বলছে বাতাস প্রবাহিত হলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, এটাই তো আমার উদ্দীপক কিনা, ঠিক কিনা। তো চিন্তা করো, আগে যখন বাতাস ছিল না তখন তো আবিদ ভিএ বেগে যাচ্ছিল, কিন্তু এখন যখন বাতাস আছে তখন কি আর আবিদ ভিএ বেগে যাইতে পারতেছে, বাতাসের কারণে আবিদের আগে একটা কি ইফেক্ট আছে না, আছে কি না। আর আমি তোমাকে প্রশ্ন বলছিলাম, তুমি যখনই বাতাস থেকে বৃষ্টি থেকে বাঁচার কাহিনী বলবে, তুমি প্রশ্ন করবা লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, কি বলছি, লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এটা প্রশ্ন করব। তাহলে আগে চিন্তা করি লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের জন্য লোকের বেগ কি, মানে এখানে আবিদের বেগ কি আর ভিএ থাকবে, বাতাসের কারণে কি আবিদের বেগটা চেঞ্জ হবে না, তাহলে আমরা আগে বের করব বাতাসের সাপেক্ষে আবেদের আপেক্ষিক বেগ কত, এবং আবিদের সেই আপেক্ষিক বেগের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এটাই আমাদের উত্তর, বুঝাইতে পারছি। আগে যেমন বাতাস ছিল না, তাহলে তুমি কি বের করছো আবিদের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, সেই অনুযায়ী তুমি কোনটা বের করছো, বাট এবার বাতাস আছে, তাহলে আগে কি হবে, আগে বাতাস থাকার কারণে, বাতাসের কারণে তো আর আবিদ আগের মতো চলতে পারতেছে না, দ্যাটস ওয়াই বাতাসের সাপেক্ষে আবিদের আপেক্ষিক বেগ কত এটা বের করবা। এবার কি বের করব, আবিদের সেই আপেক্ষিক বেগের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এটা বের করতে পারলেই হয়েছে। তো প্রথম কাজ হচ্ছে বাতাসের সাপেক্ষে আবিদের আপেক্ষিক বেগ, বাতাস তুমি একটু লিখে করো, লিখবা বাতাস থাকলে বাতাসের সাপেক্ষে আবিদের আপেক্ষিক বেগ, তাহলে আবিদের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে, এটা ইজিক্যাল টু কি হবে ভি এ মাইনাস সরি ভি হবে এটা, তাহলে হবে হচ্ছে তোমার ভি এ মাইনাস ভিএফ, ক্লিয়ার কিনা, যাকে লাগবে তাকে বাম সাইডে আছে, বাম সাইডে ভেক্টর বিয়োগ বলতে কিছু জানি না, ভেক্টর যোগ করি, তাহলে ভি এ এফ ইজিক্যাল টু কি হবে ভি এ প্লাস মাইনাস ভিএফ, তাহলে বলো সমীকরণ কথা বলে, সমীকরণ বলতেছে ভিএএফ হবে, মানে বাতাসের সাপেক্ষে বৃষ্টি আবিদের আপেক্ষিক বেগ হবে ভিএ এবং মাইনাস ভিএফ এর লব্ধি। চিন্তা করো তোমার ভিএ হচ্ছে কোন দিকে, ভিএ হচ্ছে অলরেডি এই দিকে আছে, আর মাইনাস ভিএফ যদি এইদিকে হয় তাহলে মাইনাস ভিএফ কি এইদিকে না, মাইনাস ভিএফ, তাহলে চিন্তা করো এই দুটার লব্ধি, তো ভিএ ও এইদিকে মাইনাস ভিএফ ও এইদিকে, তাহলে লব্ধিটা কি এইদিকেই তো হবে, ঠিক কি না। সেই লব্ধির মান কত, দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কি হয় ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, লব্ধির মান কি হয় ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, লব্ধি থেকে করছো, তাহলে ভি এ এফ এর মান কত আসলো, তুমি যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা দিয়ে করতে চাও, মানে √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাহলে আলফার মান 0 ডিগ্রি, তাহলে এই সেম উত্তর আসবে ভি এ প্লাস ভিএফ, এইটাই আসবে।
তাহলে ভি এর মান কত? আবিদের মানটা বেগটা হচ্ছে কত? আবিদের বেগ হচ্ছে 8 আর বাতাস হচ্ছে তোমার 2। তাহলে আবিদের বেগ হচ্ছে তোমার 8 প্লাস হচ্ছে তোমার বাতাস হচ্ছে কত? 2, ঠিক কি না? তার মানে 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে আবিদে মানে ইসের কি বলে বাতাসের সাপেক্ষে আবিদের আপেক্ষিক বেগটা হচ্ছে এত, মানে আবিদ হচ্ছে এখন এত বেগ ফিল করতেছে। ক্লিয়ার? তাহলে চিন্তা করো, এবার আবিদ হচ্ছে এরকম আছে, ওই চিত্র ভুলে যাও। আবিদ হচ্ছে কেমন আছে? এটা অনেক মানে পোলাপান, ম্যাক্সিমাম পোলাপান এটা ভুল করে, আর তোমাদের বোর্ড গাইডে অনুনিয়ম করে একটু ভুল হইতে পারে। সো এটা চিন্তা করো। আমি কি বলছি? আমি বলছি বাতাসের সাপেক্ষে আগে আবিদের আপেক্ষিক বেগ বের করবা, যেটা আমি বের করে ফেলছি। এই যে এটা কত? এটাই সেই ভি এ এফ না? এটার মানে কত আসছে? 10। চিন্তা করো, ভিএও এইদিকে ছিল, মাইনাস ভিএফ এদিকে ছিল, তাহলে কি ভিএফ কি এইদিকেই তো হবে নাকি? এটাই যে ভিএফ এইদিকেই, আর বৃষ্টি তো নিচের দিকে পড়তেছেই। ভিআর কি বলছি? আগে বাতাসের সাপেক্ষে আবিদের বেগটা বের করবা, করছো? আচ্ছা, এটা করছো। এবার কি বলছি? আবিদের সেই আপেক্ষিক বেগের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করবা। বোঝা গেছে? তাহলে লিখবো আবিদের উক্ত বেগের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। এই যে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? আবিদের এই বেগের সাপেক্ষে। তার মানে আবিদের এই বেগকে মানে কি? এফ, এটার সাপেক্ষে। আমি কি বুঝাইতে পারছি কিনা? এইটা ইজিক্যাল টু কি হবে? যে আবিদের আপেক্ষিক বেগের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। এটা কি হবে? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, যে ভিআর মাইনাস ভি এ এফ, ঠিক কিনা? যাকে লাগবে তাকে বামে রাখবো। হ্যাঁ, বামে আছে। আচ্ছা, আগে হচ্ছে আমরা এই বিয়োগটাকে আগে যোগে কনভার্ট করি। তাহলে ভিআর এফ, এখন এই পুরাটা এক, ভিএফ এই পুরাটা একটা জিনিস হিসেবে কল্পনা করো, ইজ ইকুয়াল টু ভিআর প্লাস মাইনাস ভি এফ। ক্লিয়ার? তাহলে দেখো, যাকে লাগবে তাকে বামে রাখছি। তাহলে সমীকরণ কথা বলতেছে, এই সমীকরণটা কি বলতেছে? সমীকরণ বলতেছে ভি আর এ এফ হবে ভিআর এবং মাইনাস ভিএফ এর লব্ধি। ভিআর এবং মাইনাস ভিএফ এর লব্ধি। তাহলে ভিআর নিচের দিকে আছে, দেখো ভিআর নিচের দিকে আছে, আর ভিএফ এদিকে আছে। তাহলে মাইনাস ভিএফ কোন দিকে আছে? এদিকে, যে মাইনাস ভি এ এফ, এই দুইটার লব্ধি। তাহলে চিন্তা করো ভাইয়া, এই দুইটার লব্ধি কোন দিকে আসবে? এই দুইটা মানে ভিআর এবং মাইনাস ভিএফ এর লব্ধি অবশ্যই তোমার কি এই দিকে আসবে না? এদিকে। তার মানে এইটাই তো তোমার সেই ভি আর এফ। তার মানে আবিদ তো এখন বৃষ্টিকে এইভাবে পড়তে দেখবে। তার আবিদ যদি বৃষ্টিকে এইভাবে পড়তে দেখে, আবিদ কোন দিকে ছাতা ধরবে? অবশ্যই যে এইখানে, এইদিকে পড়তে দেখবে। তার মানে আবিদ ছাতাটাও কি এইখানে ধরবে না? এইখানে, এখানে ছাতাটা ধরবে। তার মানে আমার হচ্ছে এই কোণটা বের করতে হবে। ক্লিয়ার? এই কোণটা বের করবো। তো এই কোণ বের করার জন্য কি করবো? এখানে সমকোণী ত্রিভুজ আঁকো। এই যে মনে করো, এই যে এখানে এটুকু আছে, আর এই যে সমকোণী ত্রিভুজ, এটাও ত্রিভুজ। ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি হবে? আর আমার তো কত বেগে পড়বে এটা তো চাই নাই, আমাকে জাস্ট কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, জাস্ট ডিরেকশনটা চাইছে। দ্যাটস ওয়াই ডিরেকশনটা আমরা বলি ট্যান। আচ্ছা, এটা থেটা প্রাইম ধরি, আগে এটা থেটা ধরছিলাম। ট্যান থেটা প্রাইম ইজ ইকুয়াল টু লম্বের মান কত? এইটাই তো মানে কি, যে ভিআর, ঠিক না? যে একই লাইন বরাবর ভেক্টরকে স্থানান্তর করা যায়। তাহলে ভিআর এর মান কত ছিল? বৃষ্টি মানে 6, 6 ডিভাইডেড বাই ভূমি ভিএএফ এর মান কত? 10। তাহলে উত্তর আসতেছে থেটা প্রাইম ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 6/10। এত, এখান থেকে থেটা প্রাইমের যে মান আসবে এটা হচ্ছে তোমার উত্তর। আর এটা হচ্ছে কার সাথে আমি ধরছি? ভূমির সাথে। এটা হচ্ছে ভূমির সাথে। তাহলে দেখো, আগের বার যখন মানে বৃষ্টি ছিল না, তখন ভূমির সাথে এই কোণে ছাতা ধরতেছে, আর যখন বাতাস ছিল তখন ভূমির সাথে এই কোণে ছাতা ধরতেছে। তো এখানে কি এটা কি কঠিন কিছু? জাস্ট একটু বুঝে বুঝে পড়লেই হচ্ছে। স্টেপটা কি? ছাতার সকল ম্যাথ নোট করে রাখো, ছাতার সকল ম্যাথ এইভাবে করবা। কি করবা? জাস্ট নিজেকে প্রশ্ন করবা লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এই প্রশ্নটা নিজেকে করবা। আচ্ছা, এখন যদি বাতাস আসে, বাতাসে যদি ঝামেলা বাঁধে, আগে কি করবা? তাহলে বাতাসটাকে রিমুভ করার জন্য বাতাসের সাপেক্ষে লোকটা কেমন চলতেছে, বাতাসের সাপেক্ষে লোকের বেগ বের করবা, লোকের সেই বেগের সাপেক্ষে, যে লোকের সেই বেগের সাপেক্ষে বৃষ্টি আপেক্ষিক বেগটা বের করবা। শেষ স্টেপ এই অনুযায়ী। তো এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। তো এইভাবে তুমি বোর্ডে সকল ম্যাথ করতে পারবা, তুমি টেস্ট করো। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই ছিল। আর যারা হচ্ছে আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে এখনো যুক্ত হও নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল যুক্ত হয়ে যাও। আমি বলবো এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি এই প্রোগ্রামে আন্ডারে থাকলে বা এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকলে আমি বিশ্বাস করি তুমি ভালো কিছু করবা। তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।